এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সকাল ১০টায় উপাচার্য এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রাজধানীতে ২ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে ১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪ শতাধিকেরও বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আর দুপুর ২টায় নিহত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। এদিকে বেলা ৩টায় শাহবাগে গতকাল সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলী নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা এতদিনে যা গেইন করছি আমরা বন্ধ হতে দিব না। নষ্ট হবে বিষয়টা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে কোটা বাতিলের, এটা চলবে। দর্শক, এই বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিরোনামে যেমনটি আমরা জেনেছি যে উপাচার্য ভবনের সামনে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যে সিন্ডিকেটের সভায় সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রেজিস্ট্রার ভবন এবং উপাচার্য বাসভবনের আশেপাশে অবস্থা আপনি কেমন দেখছেন? এখন এই মুহূর্তে উপাচার্য বাসভবনের সামনের অবস্থা সুউত্তপ্ত, কারণ শিক্ষার্থীরা এখনো এখানে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে এটি তাদের ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস এটি। এখানে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে অবস্থান নিয়েছেন? পুলিশ র্যাবের পাশাপাশি তারা যেটি বিক্ষোভ করে বলছেন যে বিজিবির সদস্য কেন এখানে আনা হয়েছে, তাদের কাজ সীমান্ত রক্ষা করা তাদের কাজ, তারা কেন ক্যাম্পাসে এসেছেন, এই ক্ষোভটি আসলে বারবার প্রকাশ করা হচ্ছে এবং তারা ভিসির কাছেও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কেন হল ভ্যাকেন্ট করা হলো, তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে কেন তারা এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমাতে চাচ্ছে এবং হলগুলো কেন বন্ধ করে দেওয়া হলো, সেটির বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং আপনি জানেন যে সকালে ভিসির কার্যালয়ে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ভিসির বাসভবনে যে সিন্ডিকেট সভা হয়েছে, সেই সভা থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে যে আজকে সন্ধ্যা ৬টার মধ্যে এই শিক্ষার্থীদেরকে হল ছেড়ে যেতে বলা হয়েছে। এবং ভোর থেকে আমরা দেখছি, এই সিদ্ধান্তের আগে থেকে আমরা বেশ কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখেছি এবং সিদ্ধান্ত দেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। এবং কিছু শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যেহেতু সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত হয়েছে যে কারণে তারা হল ছাড়ছেন। এবং তারা আরেকটি কথা বলছেন যে তারা যেসব এলাকা থেকে এসেছেন তাদের বাড়িতে তাদের অভিভাবক মাতা পিতারা উদ্বিগ্ন, তাদের বাড়ি থেকে বলা হচ্ছে যে এই পরিস্থিতিতে তারা যেন চলে যান, যেহেতু হল ভ্যাকেন্ট করলে হলের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। সেই কারণেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এখানে থাকা সম্ভব হবে না, সেজন্য তারা এরই মধ্যে অনেকেই চলে গেছেন। এবং এইখানকার পরিবেশ যদি আমি বলি তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে, পুলিশ র্যাবের টহল চলছে, হলগুলোর সামনে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা হয়েছে এবং ভিসির কার্যালয়ের সামনের যে পরিস্থিতিটি সেটি হচ্ছে এই প্রধান ফটকের সামনে বিজিবির কিন্তু বেশ কিছু সংখ্যক সদস্য এখানে অবস্থান করছেন, র্যাবের সদস্য অবস্থান করছেন এবং পুলিশের সদস্য অবস্থান করছেন। শিক্ষার্থীরা এই যে র্যাব, পুলিশ এবং বিজিবির সদস্যদের সামনে যে বিক্ষোভ করছেন, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বলছেন যে তারা কেন এখানে এসেছেন, তাদের অন্য কাজ নেই জন্য ছাত্রদেরকে দমন করতেই তারা এসেছেন। সব মিলিয়ে এখানকার পরিবেশ উত্তপ্ত এবং শিক্ষার্থীরা চাচ্ছেন না যে হল ভ্যাকেন্ট হোক এবং ভিসির যে সিদ্ধান্ত দিয়েছেন সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্তকে তারা আসলে মেনে নিচ্ছেন না এক প্রকার। তবে নিরুপায় হয়ে অনেক শিক্ষার্থী হলতে এর মধ্যে ত্যাগ করেছেন। লিনা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে বিজিবিও। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আপেল, দুপুর 2টায় কিন্তু আমরা জানি যে নিহত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা এবং কফিন মিছিলে কর্মসূচি দেওয়া হয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো সেটি শুরু হয়েছে কিনা, এবং আপনার কাছে আরও একটি প্রশ্ন যে ছাত্র সংগঠনগুলোর আরও কোনো নতুন কর্মসূচি তারা দিয়েছেন কিনা, সেই বিষয়ে কি তথ্য আছে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের সাথে পুলিশের একটি মুখোমুখি অবস্থান। আমি এখন রাজু ভাস্কর্যের সামনেই আছি। আপনি যেটি বললেন যে এখানে যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা যেটি বলছেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে, অর্থাৎ তারা যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনাই তারা বাস্তবায়ন করছেন এখানে রয়েছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে রাজু ভাস্কর্যের সামনে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এখানে যে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা যারা আছেন তারা যে এখানে অবস্থান নিতে না পারেন, এই জন্য সতর্ক অবস্থানে এখানে রয়েছেন। এবং রাজধানীর, অর্থাৎ যে রাজধানীর ক্যাম্পাসের বাইরেও রাজধানীতেও কিন্তু যাতে কোনোদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আপনাকে বলে রাখি যে আন্দোলনকারীরা কিন্তু বলেছিলেন যে 2টার দিকে যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন, অন্যান্য ক্যাম্পাস যারা রয়েছেন, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওইখানকার যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা যাতে কর্মসূচিতে অংশ নেয় এই জন্য কিন্তু তারা একটি নির্দেশনা দিয়েছেন। এই জন্য আসলে ক্যাম্পাসের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, কোনোভাবেই বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারেন সেদিকে তারা সতর্ক রয়েছেন। তবে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতি আরো সামনের দিকে যেটি যাচ্ছে। পুলিশ বলে দিয়েছে যে এখানে রাজু ভাস্কর্যের সামনে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এখানে শিক্ষার্থীদের এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। তারা যেটি করছেন যে শহীদুল্লাহ হল এবং 21শে হলে কিন্তু কোটা বিরোধী আন্দোলনের কিন্তু মূল অংশটি কিন্তু ওখানে রয়েছে। অর্থাৎ তারা যেটি করছেন যে এখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, তারা যদি আন্দোলন করতে চান বা যদি অবস্থান নিতে চান তাহলে তাদের জন্য দোয়েল চত্বর, অর্থাৎ শহীদ মিনার, ওই জায়গাটি তাদের জন্য একটু স্পেস দেওয়া হয়েছে। তারা যদি আন্দোলন করতে চায় তারা ওইদিকে থাকবেন, তারা যাতে এদিকে না আসে, অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে যাতে না আসে, এই জন্য তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছে। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, আমরা জেনেছি যে শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা রয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে জানাজার কি খবর আছে, সেটা শুরু হয়েছে কিনা, এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? লিনা, জানাজার নামাজটি ইতিমধ্যে শেষ হয়েছে। গায়েবানা জানাজাটি যেটি বিএনপি এবং যুগপৎ আন্দোলনের যারা রয়েছেন তারা সম্মিলিতভাবে এই গায়েবানা জানাজাটি আয়োজন করেছিলেন। জোহরের নামাজের পরপরই জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা ওই গায়েবানা জানাজায় অংশ নেয়। তবে জানাজার পরপর দলের সিনিয়র নেতারা যখন এই বায়তুল মোকাররম উত্তর গেট থেকে চলে যান, তখন বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করেন। তখন আসলে মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়। তখন একটি সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় 20-25 মিনিট ধরে এই সংঘর্ষটি চলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 10 মিনিট আগে এই সংঘর্ষটি থেমেছে। পুলিশ এই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিএনপির তরফ থেকে বিএনপির কর্মীরা তারা পাল্টা ইট পাটকেল ছুড়ে আসলে প্রতিরোধ করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে আজাদ প্রোডাক্টস এবং বিভিন্ন গলিতে তাদেরকে হটিয়ে দেওয়া হয়। সকাল থেকে আমরা দেখেছিলাম যে এই বিএনপির এই গায়েবানা জানাজাকে ঘিরে বায়তুল মোকাররমের চারপাশে চতুর্দিকে যে গেট রয়েছে,
ঢোকার সেইখানে পুলিশ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সিনিয়র নেতা ছাড়া আসলে নেতাকর্মীদের ওইভাবে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কয়েকজনকে জানাজার নামাজের আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষের পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জানাজার নামাজের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বক্তব্য রেখেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনে আসলে বিএনপি সরাসরি সম্পৃক্ত নেই। দলের অবস্থানটি তিনি স্পষ্ট করেছেন এবং বিএনপি তাদের নৈতিক অবস্থানে এই আন্দোলনের রয়েছে, সেই অবস্থানটি তিনি পুনরুক্তি করেছেন এবং গত রাতে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের যে পুলিশের অভিযানটি চালানো হয়েছে সেটিকে তিনি নাটক হিসেবে আখ্যায়িত করেছেন এবং চলমান ছাত্রদের যে আন্দোলনের যে গতকাল নিহত হয়েছেন তার নিন্দা তিনি জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে সরকার আসলে পুলিশ বাহিনী এবং দলীয় কর্মীদের দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে ছাত্রদের আন্দোলন যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়ার জন্য ছাত্রদের সাথে সরকারের আলোচনায় বসার একটি আহ্বান তিনি জানিয়েছেন। লিনা। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জানছিলাম বিএনপি ঘোষিত গায়েবানা জানাজার খবর। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা দেশে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রংপুরে পীরগঞ্জে 2 দফা জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে আবু সাইদকে। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুর এলাকার জেলা বিএনপি কার্যালয়ের নিচে গায়েবানা জানাজার আয়োজন করে। জানাজা চলাকালীন সময়ে পুলিশ ইমাম আব্দুর রহমান হিরণ ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনকে ধরে নিয়ে যায়। পণ্ড হয়ে যায় জানাজা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে গায়েবানা জানাজায় অংশ নেয়। বাংলাদেশের চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সহিংসতায় উদ্বিগ্ন। এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর হামলা এবং হতাহতের পরিসংখ্যান তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, CNN, ফক্স নিউজ, ভয়েস অব আমেরিকা, ব্রিটিশ গণমাধ্যম BBC, দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি, TRT, কাতারি গণমাধ্যম আল জাজিরা, সৌদি গণমাধ্যম আরব নিউজ, দুবাইয়ের গণমাধ্যম গালফ নিউজ, চীনা গণমাধ্যম CGTN, মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার, সিঙ্গাপুরি বার্তা সংস্থা এশিয়া নিউজ নেটওয়ার্ক, পাকিস্তানি গণমাধ্যম ডন, ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, NDTV, দ্য হিন্দু সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে সহিংস হামলাকে। কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের 2 থানায় 4টি মামলা হয়েছে। নগরীর পাঁচলাইশ ও খুলশী থানায় এই 4টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এদিকে নিহতদের লাশ মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশে ক্রীড়াঙ্গনে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে 59 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ শুটিং ফেডারেশন। 1990 অকল্যান্ড কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে দলীয় ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে 10 মিটার এয়ার পিস্তলের স্বর্ণপদক জেতেন এই অ্যাথলেট। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। 1994 সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার জিতেছিলেন আতিকুর রহমান। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও উপাচার্যের বাসভবন ঘিরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের অনেকেই। কিছুক্ষণ আগে গায়েবানা জানাজার পর কফিন মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয় ও ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকাল 10টায় উপাচার্য ASM মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল না ছাড়তে অনড় অবস্থানে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ দুপুরে নিহত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। এদিকে বেলা 3টায় শাহবাগে গতকাল সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীর নামাজের জানাজা অনুষ্ঠিত
হওয়ার কথা ছিল দলের পক্ষ থেকে। দর্শকের বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাইব, হল ছাড়ার নির্দেশনা পেয়েছেন শিক্ষার্থীরা, এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থী এবং প্রশাসন? কথা 1 ঘন্টা আগে থেকে কিন্তু 1 ঘন্টা পূর্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনে ছিলেন তারা গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন টিএসসির দিকে। তখনই কিন্তু দুই দিক থেকে, অর্থাৎ টিএসসির দিক থেকে এবং ভিসির বাংলোর এখান থেকে কিন্তু দুই দিক থেকে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে সবাই মল চত্বরের দিকে ঢুকে যায়, অর্থাৎ কলা ভবনের ভিতরে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল, তখন এখন পুলিশ কিন্তু এবার এই মল চত্বরে কলা ভবনে ঢুকেছে এবং দেখেন গ্রেনেড মারা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যারা আন্দোলনরত তারা বলছেন তারা হল ত্যাগ করবেন না তাদের দাবি মানা না পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে মুহুর্মুহু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সক্ষম হয় এবং তারা চলে যান। কিন্তু তারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছেন, মিছিল নিয়ে আবার ছোট ছোটভাবে টিএসসিতে বিসির চত্বরের এখানে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশ সেখানে যেতে দেয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন হলের দিকে শিক্ষার্থীরা ঢুকে গেছেন এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও আমরা দেখেছি যে আনসার, বিজিবি, র্যাব, ডিবি সবাই কিন্তু সম্মিলিতভাবে অপারেশন চালাচ্ছেন পরিস্থিতি শান্ত করতে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় যখন তারা ভিতরে চলে আসছে, ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছিল, তখন পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে আবার টিয়ার শেল মেরেছে। তারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখনো কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে হলের ভিতরেও। আসলে পরিস্থিতি খুবই থমথমে। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারা গায়েবানা জানাজা 6টি লাশের প্রতীকী কফিন দিয়ে জানাজা পড়েছে। জানাজা পড়ে দোয়া করে তারপরে তারা সেই কফিন নিয়ে টিএসসির দিকে যাচ্ছিল বিশাল মিছিল নিয়ে। তখনই কিন্তু উভয় দিক থেকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলের ভিতরেও কিন্তু, হলের বাইরে এখনো অবস্থান করছে পুলিশ। আমরা জানি না কিছুক্ষণ পরে বোঝা যাবে যে হলের ভিতরে আসলে তারা প্রবেশ করবেন কিনা। এই হচ্ছে সর্বশেষ চিত্র কথা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম। আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ সময় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে তারা। বরিশাল, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। বরিশালে পুলিশের সঙ্গে বুধবার দুপুর থেকেই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষে জড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা। উত্তপ্ত বিভিন্ন জেলার রাজপথ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে শিক্ষার্থীদের মিছিল কাউতুল এলাকায় গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন। শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, শেরপুর, বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। নারায়ণগঞ্জের চাষারা ও 2 নম্বর রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ এবং সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের চাষারা গোলচত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। জামালপুর ও ময়মনসিংহেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল।
খুলনায় নতুন রাস্তা 0 পয়েন্ট সহ বিভিন্ন সড়কে কয়েক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন কোটা আন্দোলনকারীরা। এছাড়া কোটা আন্দোলনে উত্তপ্ত সিলেট, সাভার, সুনামগঞ্জ, গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার সড়ক, মহাসড়ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে রাজধানীর প্রবেশপথ সাভারে কড়াকড়ি অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বরিশালে কোটা বিরোধী আন্দোলনকারীদের খবর জানাতে আমাদের সহকর্মী আক্তার ফারুন শাহিন যুক্ত হচ্ছেন। শাহিন, আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার কি চিত্র দেখছেন আপনি? কথা আমি কিন্তু একেবারে সংঘর্ষের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি। এখানে দুপুর 1টায় শুরু হওয়া সংঘর্ষ এখন বিকেল প্রায় 5:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনালের ভেতরে যে জায়গার উপর দিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক গেছে সেখানে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা এবং কোটা আন্দোলনের যারা সমর্থনকারীরা, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পিছু হটে গেছে। দুপুর 1টা থেকে শুরু হয় এই সংঘর্ষ, টানা 4 ঘন্টা পর্যন্ত চলছে। কখনো পুলিশ এদেরকে ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার এরা ঢুকে পড়ছে টার্মিনালে। এই মুহূর্তে কিন্তু পুরো টার্মিনাল এবং ঢাকা বরিশাল মহাসড়কের এই পুরো জায়গাটি কিন্তু বিক্ষোভকারীদের দখলে, এবং তারা এখানে পুলিশকে লক্ষ্য করে যেমন ইটপাটকেল ছুটছে, ঠিক তেমনি পুলিশও পাল্টা হিসেবে সাউন্ড গ্রেনেড ছুটছে, এবং তারা এখানে টিয়ার সেল ছুটছে, গুলি ছুটছে। সবকিছু মিলিয়ে একটা রণক্ষেত্র অবস্থা চলছে বিকেল 4টা থেকে এখানে। এবং এই মুহূর্তে আবার যেটি হচ্ছে, হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে যে কারণে বিক্ষোভকারীরা সরে যাচ্ছে। এবং এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু মানে বিক্ষোভ চলছে এবং এখানে সংঘর্ষ চলছে, ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে। সবকিছু মিলিয়ে বরিশাল নগরী গত 5 ঘন্টা ধরে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে আছে। কথা বরিশাল থেকে জানছিলাম পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সর্বশেষ খবর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বাইরে প্রায় সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এই ভাষণ সরাসরি প্রচার করার কথা রয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া ও লাঠি চার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাল্টা ইটপাটকেল ছুড়ে বিএনপি কর্মীরা। এক পর্যায়ে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরানা পল্টন মোড় ও আশেপাশের এলাকায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এর আগে বায়তুল মোকাররম মসজিদের বারান্দায় গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রংপুরে পীরগঞ্জে 2 দফা জানাজা শেষে বামনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে আবু সাইদকে। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এ সময় পুলিশ 2 জনকে ধরে নিয়ে যায়, পণ্ড হয়ে যায় জানাজা। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, নাটোর ও বগুড়ায় নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
আজ পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নানান কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর বকশী বাজারের হোসেনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের হয় শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল। কালো পতাকা ও কালো ড্রেস পরে স্লোগান দিতে থাকেন মিছিলকারীরা। চট্টগ্রামের নগরের সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলে শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকালে খুলনা আহমদিয়া সম্প্রদায় নগরীতে তাজিয়া মিছিল বের করে। বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। রংপুর বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলি ও আন্দোলনকারীদের জ্বালাও পোড়াও এবং হামলার ঘটনায় মামলা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন শেষে এসব কথা বলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আরও বলেন, রংপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের 2 থানায় 4টি মামলা হয়েছে। Chase and counter-chase is going on between police and students protesting for quota reform in different spots of Dhaka University. Police took action on protesting students while they were marching towards the TSC area after breaking the police barricade in front of the Dhaka University Vice-Chancellor's residence this afternoon. The demonstration, which followed their pre-scheduled Gaibana Janaza funeral prayer in absentia program for 6 people, including 3 students killed across the country during yesterday's quota reform protest, was marching towards TSC around 4:10 p.m. When they broke the police barricade and marched a bit further, police hurled sound grenades from behind to disperse them. Police were hurling sound grenades at the students, forcing them to disperse from the spot. Earlier, hundreds of quota protesters performed a Gaibana Janaza at the central Shohid Minar around 3:15 p.m. and went to DUVC Chottor through a procession. Chase and counter-chase was taking place between police, ruling party men and students protesting for quota reform in several places across the country. The streets were heated up as cocktails were blasted. Chase and counter-chase took place in Borishal, Munshiganj and other areas. The government called out paramilitary border guard Bangladesh in Dhaka, Ghazipur, Chattogram, Bogura, Rajshahi, Rangpur and other areas to maintain law and order as the students' demand for reforming the quota system has intensified across the country. A joint force by Rapid Action Battalion and police has dispersed quota reform protesters at the Mawa point of Dhaka-Mawa Expressway. The rail communication with Mymensingh and the rest of the country resumed around 4.5 hours after students of Bangladesh Agricultural University lifted their blockade on the Dhaka-Mymensingh railway line. 4 cases have been registered in connection with the clashes between police, Chhatrলীগ and Juboleague with protesting students in Chattogram on Tuesday demanding reform of quotas in government jobs. Prime Minister Sheikh Hasina will address the nation on Wednesday evening amid the ongoing tense situation across the country over the quota reform protest. She will address the nation at 7:30 p.m. PM's press secretary Naimul Islam Khan confirmed. The speech will be aired by Bangladesh Television, Bangladesh Betar, private TV channels and radio stations simultaneously. Many universities in the country, including Dhaka University, Jahangirnagar, Rajshahi, Chattogram, Khulna Islamic University, have decided to shut down classes and ask students to vacate halls amid ongoing quota reform protest. Dhaka University has decided to halt all classes until further notice and ask students to vacate the residential halls within 6 p.m. today, fearing for their security amid ongoing quota reform protest. The decision was taken during a meeting of the university's highest executive forum syndicate today. The meeting took place in the office of Vice-Chancellor ASM Maqsood Kamal. It was also decided that students will be reallocated hall rooms according to a merit-based list. The university also urged the government to resolve the quota situation logically and also declared to take responsibility of treatment of all teachers and students who were injured during quota reform protest. However, students have refused to leave the halls at places including DU. पुलिस
পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা এতদিনে যা গেইন করছি আমরা বন্ধ হতে দিব না। নষ্ট হবে বিষয়টা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। Clashes erupted between BNP activists and police after the funeral prayers in absentia organized by the BNP at Baitul Mukarram National Mosque today for students killed during the quota reform protest. During the confrontation, BNP activists threw brick chips at police while they were chased away from entering the mosque. After BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir came out of the mosque around 1:48 p.m., some activists from Ganatantra Mancha and other allied BNP groups shouted anti-government slogans, leading to another clash with police. Police then responded by chasing and firing rubber bullets to disperse the protesters. Earlier, BNP leaders and activists had gathered near Baitul Mukarram and in various alleys of Palton after being dispersed by police. After the prayer ended, Mirza Fakhrul said BNP has decided not to be involved in the quota reform movement, considering the broader interest. Claiming that Chhatra Dal and Chhatra Shibir were leading the ongoing quota reform movement, Awami League General Secretary Obadul Qadir has directed party members to be ready in every ward across the country as they are under attack, facing threats. The leadership of the quota movement has fallen into the hands of malevolent forces, Qadir said while speaking in a meeting at the party's Dhaka district office in Tejga. He said they must confront this situation. Therefore, he asked the party men to prepare in every ward. Referring to statements by BNP Secretary General Mirza Fakhrul, Qadir said this indicates that their aim was not quota reform but to overthrow the elected government. They are so desperate for power that they are using children in their marches. সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে। আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল, সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। The United Nations has called on the government of Bangladesh to protect the demonstrators against any form of threat or violence. The UN especially mentioned those who may be protesting peacefully and may need extra protection, such as young people or children or people with disabilities. But it is a fundamental human right to be able to demonstrate peacefully, and governments should protect those rights, said Stephanie Dujarric, spokesman for the Secretary General, in a regular briefing in New York. Responding to a question, he said they are very much aware of the situation, which they are following closely and with concern. Today is the 10th day of the month of Muharram in Hijri calendar 1446. This day is well known as the Holy Ashura. The Holy Ashura commemorating the martyrdom of Hazrat Imam Hussain ibn Ali rahmatullahi alayhi, a grandson of Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, was observed in Bangladesh and across the world today with due religious solemnity. It is regarded as the day of Karbala, a mourning and heartbreaking event which has special religious significance for the Muslim community across the globe. জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। হযরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
1975 সালের 15ই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব।
আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এতক্ষণ দেখছিলেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ। যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, সন্ধে ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সবাই কি হল ছেড়েছে? শাওন, ৬টায় হল ছাড়ার নির্দেশনা ছিল। এখন আপনার অনেক প্রায় ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু হল থেকে ৫:৩০টার পর থেকে কিন্তু দেখেছি যে অনেকেই হল থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখন বলা যাবে না যে সবাই বেরিয়ে গেছেন। এখনও অনেকে রিক্সা দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে আরও কিছু সময় লাগবে সবাইকে বের হতে, কারণ যে পরিস্থিতি গিয়েছিল বিকাল ৪টা থেকে ঘন্টার উপর যে ঘণ্টাব্যাপী যে একটা সংঘর্ষ ছিল আন্দোলনকারী শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে, অর্থাৎ সেখানে তাদেরকে যেভাবে উভয় দিক থেকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকে মানে বিশৃঙ্খল পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য তারা উভয় দিক থেকে টিয়ার শেল, রাবার বুলেট এবং নিক্ষেপ করে এবং তারা ছত্রভঙ্গ হয় এবং তারপর হলে যায়। হলে গিয়েও কিন্তু পুলিশ তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য হলের বাইরে থেকে বলে এবং তারা আস্তে আস্তে বেরিয়ে যায় অনেকে, কিন্তু এখনও যেতে পারেনি, অনেকে আটকা পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলনকারী কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরাই শুধু আছেন। আমি এই মুহূর্তে বিসি চত্বরে আছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকটা পরিশ্রান্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন এবং তারা প্রস্তুত আছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা। এবং অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা বলছেন যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হবে সেটা তারা করতে দিবে না এবং তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, এমনটাও বলছেন। আর শিক্ষার্থীরা কিন্তু
কিন্তু হল থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের হল থেকে তারা কেন যাবে, তারা লেখাপড়া করবে, এখানে থাকবে এবং তারা বলছেন যে তাদের যৌক্তিক আন্দোলন সেটা সরকার মেনে নিলে কিন্তু হতো, এই পরিস্থিতি যেত না, এমনটাই তারা বলছেন। এবং হল থেকে এখনও আমরা দেখছি যে রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকেও কিন্তু মেয়েরা বেরিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, যে এখনও আমার পিছনেও একটি রিক্সা দিয়ে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে, প্রত্যেকটা প্রবেশ পথেই কিন্তু আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁটাতার দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য দিচ্ছে এবং কোনো গাড়িটারি কিন্তু আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে না, রিক্সা শুধু প্রবেশ করছে আর সাংবাদিকদের গাড়ি প্রবেশ করতে দিচ্ছে এবং সবাইকে কিন্তু সুন্দরভাবে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু শান্ত পরিবেশ বলা চলে, কিন্তু বিকালবেলা যে একটি ঘটনা ঘটেছে, খুবই ভয়াবহ একটি ব্যাপক সংঘর্ষ কিন্তু আমরা দেখেছি এবং সেখানে অনেক ছাত্রছাত্রী কিন্তু আহত হয়েছে, কেউ টিয়ার শেলের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অজ্ঞান হয়েছে, কেউ রাবার বুলেট পায়ে শরীরে বিদ্ধ হয়েছে এবং তাদেরকে হসপিটালে দেখেছি এবং তারা আর্তনাদ করছিল যে কেন তাদের উপরে এই অ্যাকশনটা পুলিশ নিল। তারা তো শান্তিপূর্ণভাবেই এই নিয়ে যাচ্ছিল, একটি মিছিল নিয়ে যাচ্ছিল, কফিন মিছিল, সেটার উপর কেন হামলা হলো। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। শাওন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান। মিসবাহ, নীলক্ষেত এলাকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? শাওন, বিকেল থেকে মূলত নীলক্ষেত এলাকা সংঘর্ষটা শুরু হয় এবং সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থী হলের নোটিশ দেওয়ার পর থেকে কিন্তু কিছু শিক্ষার্থী, তারা আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে তারা হল ত্যাগ করবেন না, কিন্তু পরবর্তীতে তারা অনেকটা বাধ্য হয়ে নিরুপায় হয়ে হল ত্যাগ করছেন এবং যখনই শিক্ষার্থীরা তখন হল ত্যাগ করছিলেন, কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা স্লোগান দিচ্ছিলেন। পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ এবং পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং এসে নিকট করে এখান থেকে নিউ মার্কেট থানা থেকে প্রায় নীলক্ষেত পর্যন্ত কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার জন্য করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া আধা ঘন্টার মতো হওয়ার পরে কিন্তু এটা শান্ত পরিবেশটায়। তারপর সন্ধ্যার পর থেকে মূলত 6টার পর থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রত্যেকটা পথ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা পথে কিন্তু এই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং বিজিবির যে টহল সেটি কিন্তু কিছুক্ষণ পরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান কিন্তু পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু প্রত্যেকটা স্থানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। সাধারণত আমরা প্রত্যেকটি প্রবেশ পথ এখন এই নীলক্ষেত থেকে যে ত্বরণ, এই প্রবেশ পথে গেট দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে প্রত্যেক দোয়েল চত্বর থেকে এবং এর আগে সন্ধ্যার দিকে বিকেলে কিন্তু ভিসি চত্বরে এবং কিছু উত্তেজনা দেখা যায় এবং সেটা পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সব কিছু মিলে এখন বিশ্ববিদ্যালয় এলাকা যদি বলার চেষ্টা করে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এই ছিল সবশেষ। শাওন, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর। আজও দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক, মহাসড়ক ও রেলপথ উত্তাল কোটা বিরোধী আন্দোলনের বিক্ষোভে বরিশালের শিক্ষার্থী ও পুলিশের ঘণ্টার পর ঘণ্টার সংঘর্ষ রূপ নেয় রণক্ষেত্রে। থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী সহ শতাধিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশত। এছাড়া বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে উত্তপ্ত বরিশালের রাজপথ, ঝরেছে রক্ত, নগরী পরিণত হয় যেন যুদ্ধক্ষেত্রে। পুলিশের সাথে বুধবার দুপুর থেকেই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হন পুলিশের এক উপকমিশনার, সাংবাদিক সহ শতাধিক।
আজও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের গুলিতে 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশত। রংপুর বেগম রোকেয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উত্তপ্ত বিভিন্ন জেলার রাজপথ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে শিক্ষার্থীদের মিছিল কাউতুল এলাকায় গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা হয়, আহত হন কয়েকজন। শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, শেরপুর, বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে পদ্মা সেতুর উত্তর থানায় ইট পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের চাষারা ও 2 নম্বর রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ এবং সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের চাষারা গোলচত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। জামালপুর ও ময়মনসিংহেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে উত্তপ্ত সিলেট, খুলনা, সাভার, সুনামগঞ্জ, গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়ক। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জাহিদ, ক্যাম্পাসের পরিস্থিতি এই মুহূর্তে কেমন লক্ষ্য করছেন? শাওন, এই মুহূর্তের পরিস্থিতি এক কথায় থমথমে, ভিতরে একটা চাপা আতঙ্ক। কিছুক্ষণ আগে মুহুর্মুহু লাঠিচার্জ, রাবার বুলেট এবং টিয়ারশেলের ধারাবাহিকতায় শেষ হয়েছে পুলিশের অভিযান। আপাতত শেষ হয় অভিযানে পুলিশের অর্জন বলতে গেলে বলা যায় যে উপাচার্য নুরুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে তাকে বাসায় পাঠানো, এটা হলো এখানকার ফলাফল। আর শিক্ষার্থীদের লাঠিপেটা করে, রাবার বুলেট ছুড়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দেওয়ার মধ্য দিয়ে পুলিশ বলছে তাদের অভিযান শেষ হয়েছে। আর আমরা যেখানে আছি, যে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, সেখানে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক র্যাব এবং বিজিবি সদস্যদের। তারা বলছে যে পুলিশের এই অভিযানের পরে প্রয়োজনে যদি দ্বিতীয় দফায় অর্থাৎ দ্বিতীয় লেয়ারে এই বাহিনী দুটোকে রাখা হয়েছে। এবং আমরা বলেছিলাম যে ভেতরে আর কোনো অভিযান হবার সম্ভাবনা আছে কিনা, তো সেটা এখনো তারা নিশ্চিত করতে পারেননি কিংবা করেননি। আর কিছুক্ষণ আগে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ব্রিফিং করেছেন সাংবাদিকদের। তারা বলেছেন যে এই অভিযানের মধ্য দিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে, পুলিশের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছে। তার বাইরে বড় কথা হলো যে তারা সফলতা হিসাবে দেখছেন যে তারা ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা অমীমাংসিতভাবেই শেষ হলো পুলিশের এই অভিযান। এরপরে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা ঠিক এখনই অনুমান করা যাচ্ছে না। তো শাওন, ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। নির্বাচিত সরকার উৎখাত করতে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিনতাই করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই আন্দোলনের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত রাজধানী সহ সারা দেশে সহিংসতা সৃষ্টি করেছে। গতকাল নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাতের যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে
শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে 10ই মহরম পবিত্র আশুরা। ত্যাগ ও শোকের প্রতীক কারবালার এই শোকাবহ ঘটনা স্মরণ করে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ধুধু মরু প্রান্তর, সেখানেই আটকে রাখা হয় 72 সঙ্গী সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে। তৃষ্ণায় ছটফট সবাই, এক ফোঁটা পানি দেয়নি ইয়াজিদ বাহিনী। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ বিন্দুতে দাঁড়িয়েও লড়াই করে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরির আশুরার সেই দিনের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেই শোকের মাতম তাজিয়া মিছিল। সেদিনের সেই ইতিহাস পৃথিবী থেকে অন্যায় আর অবিচার দূর করতে সহায়ক হতে পারে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। এই ইসলাম ইসলামের পথে সত্যের পথে চলছে, কখনো মাথা নত করেনি অন্যায়ের বিরুদ্ধে। ইতিহাসের মধ্যে এত বড় ঘটনা আর কোনোটাই হয়নি। জুলুম নির্যাতনের বিপক্ষে যে আওয়াজ তুলছে, সেই চেতনা নিয়ে আজকে আমরা এই মহরমের স্মরণ মাতামে অংশগ্রহণ করেছি। রাজধানীর বকশীবাজারের হোসনি দালান থেকে বের হয়ে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল শেষ হয় জিগাতলায়। অন্যদিকে মোহাম্মদপুর থেকে আরও একটি তাজিয়া মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এলেন বাড়িতে। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। ইমাম হাসানের স্মরণে আজকে এই দিনটিকে আমরা পালন করি। ওনাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই হত্যার আমরা প্রতিবাদ জানাই। 10 মহরম আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছে, এভাবে শোক মানাইতেছে আর কি। পৃথিবীর সৃষ্টি থেকে ইসলামের ইতিহাসের নানা বাঁকে গুরুত্বপূর্ণ সব ঘটনার সাক্ষী 10ই মহরম বা আশুরা। এদিনে যেমন সংঘটিত হয়েছে ইসলামের অনেক গৌরব আর বিজয়গাথা, তেমনি ঘটেছে হৃদয় বিদারক কাহিনীও। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মিথ্যা আর জুলুম নির্যাতনের বিপক্ষে এই আশুরা তাই তাৎপর্য বহন করে, বারবার শিক্ষা দেয় সত্যের ঝান্ডাকে উঁচু করে ধরতে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রংপুরের পীরগঞ্জে 2 দফা জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে আবু সাইদকে। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুর এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা আয়োজন করা হয়। এ সময় পুলিশ 2 জনকে ধরে নিয়ে যায়, পণ্ড হয়ে যায় জানাজা। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, নাটোর ও বগুড়ায় নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ভূমিদস্যুরা একত্রিত হলেও খাল উদ্ধারে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। রাজধানীর সানারপাড়া এলাকার ডগাইর খাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তরে মেয়র জানান, এর সমস্যার সমাধানে নগরীর পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। জলাবদ্ধতা নিরসনে নিজেদের কার্যক্রম দীর্ঘস্থায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে সমস্যার সমাধানে নতুন বিনিয়োগ করার কথাও বলেন ডিএসসিসি মেয়র। নগরী জলাবদ্ধতা দূর করতে জলাধার রক্ষার বিকল্প নেই বলেও তিনি জানান। পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা 12 ঘন্টা মতো সময় লেগেছে। 12 ঘন্টার মধ্যে আমরা ঢাকাকে জলমগ্নতা থেকে মুক্ত করতে পেরেছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী না। এর জন্য আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে, ব্যাপক বিনিয়োগ করতে হবে এবং সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। ফিফার অনুমতির সাপেক্ষে 26 অক্টোবর নির্বাচনের দিন নির্ধারণ করেছে বাফুফে। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সভাপতি কাজী সালাউদ্দিন। কমিটির মেয়াদ 23 অক্টোবর শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হবে প্রায় 3 সপ্তাহ পর। তারিখ পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-20 বিশ্বকাপ এবং আগস্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে, কারণ নারী টি-20 বিশ্বকাপের জন্য নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে শঙ্কা আছে। হোটেল পেলেও বাড়তি ভাড়া গুনতে হবে
হবে তাদের। এছাড়া শোকের মাস আগস্টে নির্বাচনী ব্যস্ততা রাখতে চান না তারা। তবে ফিফার অনুমতি না পেলে ৩রা অক্টোবরেই নির্বাচন করতে হবে। যদিও এ বিষয়ে খুব একটা আপত্তি থাকে না ফিফার। টানা ১৬ বছর বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা এ জবাবে ব্যক্তিগত ব্যাপার বলে সংবাদ সম্মেলন শেষ করেন তিনি। সেপ্টেম্বরে করতে হয়, তাহলে অগস্টে অল অ্যাক্টিভিটিস এসে যায়। তো আমাদের এখানে অনেক মেম্বার পার্লামেন্ট অনেকে আছে, তারা শোকের মাস অগস্ট মাসটাকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বরে করলে অক্টোবরে ইলেকশন হবে। দ্যাট ইজ ওনলি রিজন। আজকে তো ওনলি ডিসিশন হলো যে ইলেকশন অমুক তারিখে, আজকের থেকে অল অ্যাক্টিভিটিস উইল স্টার্ট। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহিদ হৃদয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। নিজ ক্যাম্পাসে আর রক্ত দেখতে চান না তাওহিদ হৃদয়। পেসার শরীফুল লিখেছেন, তিনি ক্রিকেটার হলেও একজন ছাত্র, তাই সহপাঠীদের রক্তাক্ত অবস্থা তার কাম্য নয়। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একাত্মতা জানিয়ে লিখেছেন, সঠিক পদক্ষেপ এবং যৌক্তিকতা বজায় রেখে সবকিছু সমাধান হোক। আফিফ হোসেন আশা করেন চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে এবং যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হবে। এদিকে নিজের সাবেক ক্যাম্পাসে রক্তপাত মেনে নিতে পারছেন না মুশফিকুর রহিম। সংশ্লিষ্টদের দ্রুতই সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শুটিং ফেডারেশন প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন বিভিন্ন স্তরের ক্রীড়াবিদ, সংগঠক এবং সর্বস্তরের মানুষ। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে দলীয় ইভেন্টে আব্দুস সাত্তার নেনির সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের স্বর্ণপদক জেতেন এই অ্যাথলেট, যা দেশের ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণ। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ১৯৯৪ সালে স্বাধীনতা পুরস্কার জিতেছিলেন আতিকুর রহমান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন সহ দেশের সকল ক্রীড়া সংগঠন। যে সমস্ত ছেলে মেয়েগুলো বেরিয়ে আসছে, শুটার্স নতুন যারা আসছে, তাদেরকে সে অনুপ্রেরণা দিয়েছে, তাদেরকে তারা উৎসাহ করেছে, তাদেরকে ট্রেনিং করেছে। তো সুতরাং আজকে শুটিংয়ের যে অবস্থান, তার জন্য তার অবদান অনেক। এই ধরনের একজন ক্রীড়াঙ্গনে এরকম একটা ক্রীড়া ব্যক্তিত্বকে যদি আমরা হারিয়ে ফেলছি, সেটার জন্য আমরা সবাই আজকে মর্মাহত, দুঃখিত। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।